This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. উচ্চ মাধ্যমিকের দিন ছাত্র ধর্মঘট, এটা অর্ধসত্য। উচ্চ মাধ্যমিকের দিন ধর্মঘট ডাকার ইতিহাস আছে পশ্চিমবঙ্গে। স্বাধীন ভারতে তুমি কোনোদিন দেখাতে পারবে না যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় একজন ছাত্র চলে যাচ্ছে। আর যাদবপুরের বাইরে যে লোকগুলো আছে তারা কখনো বলে যাদবপুরের ঠ্যাং ভেঙে দেবো, যাদবপুর টুকরে টুকরে গ্যাং। তৃণমূল অগণতান্ত্রিক, এত গালাগালি হচ্ছে। চন্দ্রযানে যাদবপুরের 5টা লোক আছে। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো এবং যাদবপুরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে সেই তুলকালাম পরিস্থিতির প্রতিবাদে ছাত্র ধর্মঘট ডেকেছে এসএফআই। অনেকের প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীদের যখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তারা বসতে চলেছে ঠিক সেই দিনই কেন ছাত্র ধর্মঘট ডাকা হলো? তাই এই সমস্ত ব্যাখ্যা নিয়ে আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে সৃজন ভট্টাচার্য। প্রথমেই আপনাকে দা ওয়ালে স্বাগত। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা থাকবেই যে ছাত্রছাত্রীরা ধর্মঘট ডাকছেন এবং সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, কি ব্যাখ্যা দেবেন? ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে। কোটা কথাটা তোমরা মিডিয়া বলবে, এটা আমরা আশা করি। এই যা চলছে সকাল থেকে মিডিয়ায় যে উচ্চ মাধ্যমিকের দিন ছাত্র ধর্মঘট, এটা অর্ধসত্য। এবং বাংলায় প্রবাদ আছে যে অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, আর বিশ্ববিদ্যালয় হ্যাজ নাথিং টু ডু উইথ হায়ার সেকেন্ডারি সেন্টার্স। এসএফআই এর প্রতি বছরের মতো এবছরও রাজ্য জুড়ে হেল্প ডেস্ক হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে, গায়ে লাগিয়ে যাদবপুর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। সেখানে গিয়ে গার্জিয়ানদের জিজ্ঞাসা করো যে এই যে যাদবপুরের ঠিক পাশের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আপনার সন্তান কোনো অসুবিধায় পড়েছে? আপনি কোনো অসুবিধায় পড়েছেন? না। কেন পড়েননি? এসএফআই অতন্দ্র প্রহরী হয়ে আছে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোথাও কোনো ক্ষতি না হয়। এটা এসএফআই সহ ধর্মঘটীদের মেলাইন করার জন্য তৃণমূলের ভাষায় গতকাল মনোজ বর্মা কথা বললেন, সিপি, এবং তারপরে সরকার, প্রশাসন, তৃণমূল কংগ্রেস, পুলিশ সবাই মিলে একযোগে বলতে শুরু করলো। এবং সেই রাতে মিডিয়ারও একাংশ গা ভাসিয়ে দিল যে উচ্চ মাধ্যমিকের দিন ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। উচ্চ মাধ্যমিকের দিন ধর্মঘট ডাকার ইতিহাস আছে পশ্চিমবঙ্গে। 2007 সালের 16ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ধর্মঘট ডাকা হয়েছিল। ছাত্র ধর্মঘট নয়, জেনারেল স্ট্রাইক ডাকা হয়েছিল। যিনি ডেকেছিলেন তার নাম ছিল মমতা ব্যানার্জি। সুতরাং আজকে যারা এগুলো বলছে তাদের কোনো নৈতিক অধিকার নেই। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে 100% ওয়াকিবহাল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো হবে। ইভেন আমি তোমায় বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই প্রেসিডেন্সও আছে। আজকে পরীক্ষা আছে, পরীক্ষার্থী ইউনিভার্সিটির ভিতরে যে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তাদের, যাদের আগে থেকে পরীক্ষার ডেট আছে, তাদেরকে কর্ডন করে তাদের যাতে কোনো অসুবিধা না হয় পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা করছে এসএফআই। আর যে ক্লাসগুলোতে, যে ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা নেই সেই ডিপার্টমেন্টগুলো ফাঁকা, ছাত্র ধর্মঘট হচ্ছে। সুতরাং আমরা আমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে ওয়াকিবহাল। আপনি অর্ধশর্ত মানে বললেন যে কিছুটা বলছে মিডিয়া, কিছুটা বলছে না, কিন্তু আমরা যে ছবিটা দেখতে পেলাম শনিবার দিন, যে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ যারা রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু বিরক্ত হচ্ছিলেন যে কেন ইউনিভার্সিটির ভিতরের যে গন্ডগোল তা বাইরে নিয়ে এসে এইভাবে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে। পথ চলতি মানুষ কথাটা একটা বায়বীয় ব্যাপার। পথ চলতি মানুষের মধ্যে তৃণমূল সমর্থকের কাছে তোমাদের বুম গেলে সে একরকম বলবে, সিপিএম সমর্থকের কাছে তোমরা গেলে আরেক রকম বলবে। তো র্যান্ডাম স্যাম্পলিং টেস্টের মতো ব্যাপার, ওর ওপরে দাঁড়িয়ে সব হয় না। আর সত্যিই তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের ব্যাপার। অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, মলয় মজুমদার, গন্ডা গন্ডা কাউন্সিলর যাদবপুরের সবাই মিলে যাদবপুরের বাইরে মিছিল করতে নেমে পড়লেন কেন সন্ধ্যাবেলা? যাদবপুরের ভিতরে ঘটেছে তো। যাদবপুরের ভিতরে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন প্রতিবাদী ছাত্র চলে গেছে। বাংলায় ছাত্র রাজনীতির ইতিহাস অত্যন্ত রিচ, এবং সেটা যে সবসময় শান্তিপূর্ণ থেকেছে তাও নয়। অসংখ্য ক্ল্যাশের উদাহরণ আছে, কলিশনের উদাহরণ আছে। কিন্তু এমনকি বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসেও ব্রিটিশ আমলে এইসব কিছু ঘটেছে। তাছাড়া স্বাধীন ভারতে তুমি কোনোদিন দেখাতে পারবে না যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় একজন ছাত্র চলে যাচ্ছে ক্যাম্পাস প্রেমাইসেসের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে। তা বাইরে এরকম একটা নক্কারজনক ঘটনা, মাথা নিচু করে ক্ষমা চাইতে হতো, বলতে হতো যে আমি নৈতিক দায় নিয়ে রেজিগনেশন দিচ্ছি, বাকি কথা পরে হবে। সেটা না করে ডিফেন্ড করতে নামলেন গোটা সরকার, এবং মন্ত্রী, সাংসদ সহ সবাই নেমে পড়লেন। বাইরে ভিড় করেছেন তারা, তার দায় তাদের। সাধারণ মানুষ, অনেক সময় এই ধরনের একটা কথা আসে, কিন্তু যাদবপুরের ভিতরে যাদবপুরের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশ্নে প্রশ্ন করে, বিতর্ক করে।
আর যাদবপুরের বাইরে যে লোকগুলো আছে তারা কখনো বলে যাদবপুরের ঠ্যাং ভেঙে দেবো, যাদবপুর টুকরে টুকরে গ্যাং, যাদবপুরে খালি নেশা করা হয়, এইসব বলে তারা বাইরে থেকে যাদবপুরে উত্তেজনা তৈরি করতে আসে। কখনো বিজেপি, কখনো তৃণমূল, দুক্ষেত্রেই ব্যাকড বাই আরএসএস। তাহলে তৃণমূল বিজেপি বাইরের এই গোলমালটা পাকানোর জন্য দায়ী। এটা যাদবপুরের সাধারণ মানুষও বোঝেন না তা নয়। আমি দুজন ছাত্র আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনকেই আপনারা সমর্থন জানাচ্ছেন যে ছাত্রদের সঙ্গে কেন এই ঘটনা ঘটলো। অন্যদিকে আবার ব্রাত্য বসু তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটেনি। আমি দুজন ছাত্রের মধ্যে একজনের ফেসবুক পোস্ট ইতিমধ্যে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সে ছবি আপনাকে দেখাবো। অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি হচ্ছে কোথাও গিয়ে এখানে মাওয়িস্টদের, আমি দর্শকদেরও সেই ছবি দেখাবো, এখানে মাওয়িস্টদের সমর্থন জানানো হচ্ছে এবং সেই ছাত্র ইন্দ্রানুজ রায়, তাকে আপনারা সমর্থন করছেন, তার সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনা তার পাশে আপনারা দাঁড়িয়েছেন। পুরো বিষয়টা কি করে ব্যাখ্যা করবেন? আমি এই বলেই ব্যাখ্যা করব যে এক্ষেত্রে ব্যক্তিকে, একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, সে কি লিখেছে ফেসবুকে বড় কথা নয়। তার থেকে অনেক বড় অপরাধ করে ছাত্রকে গাড়ির তলায় চাপা দিয়ে শিক্ষামন্ত্রী থাকা যায় ভারতে, বোঝা যাচ্ছে। সুতরাং একটা বাচ্চা ছেলে ফেসবুকে পোস্ট কি করেছে বা সে কি মনোভাবে চলছে, এর থেকে অনেক বড় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আমি শেষ করি তারপরে তোমার। নাম্বার 2 হচ্ছে যে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে 8 বছর ধরে ছাত্র ভোট হয় না। যাদবপুর প্রেসিডেন্সিতে 5 বছর ধরে ছাত্র ভোট হয় না। তুমি খেয়াল করে দেখবে ইউনিয়ন ফি কিন্তু প্রতি বছর কলেজগুলোতে নেওয়া হচ্ছে। তাহলে ইউনিয়ন ফান্ড, ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে, ইউনিয়ন নেই, টাকা যাচ্ছে কোথায়? টিএমসিপি ইউনিটের কাছে টাকা যাচ্ছে। প্রতি বছর কলেজে কলেজে গন্ডা গন্ডা এই টাকা 9-6 হচ্ছে, তৃণমূলের কাছে যাচ্ছে, চৌর্যবৃত্তিতে ভরে গেছে চারপাশ। আর যাদবপুর বা প্রেসিডেন্সির মতো, যেখানে প্রেসিডেন্সিতে তো আমাদের ইউনিয়ন, তারা বলেছে যে আমরা নিজেরা ইউনিয়ন ডিসলভ করলাম, আমরা ছাত্র ভোটের জন্য লড়াই করব। কারণ এভাবে অনির্দিষ্টকালের জন্য এক্সটেনশন নিয়ে ইউনিয়ন চলতে পারে না। যে ছাত্রনেতা সেকেন্ড ইয়ারে জিএস হয়েছিল, সে 7 বছর পরেও জিএস হয়ে থাকবে কলেজে, পাশ করে যাওয়ার পরেও এটা হতে পারে না। তাহলে ছাত্রদের স্বার্থ ব্যাহত হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। ছাত্র ইউনিয়ন ছাত্রদের জন্য নিজের কতগুলো কাজ করে, এই তৃণমূল এসে ইউনিয়নটা টাকা চুরির জায়গা হয়ে গেল। না হলে ছাত্র ইউনিয়ন ছাত্রদের জন্য কাজ করে, ছাত্রদের স্বার্থ ব্যাহত হচ্ছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ছাত্র যদি ছাত্র ইউনিয়ন ভোটের কথা, স্বচ্ছ ছাত্র ভোটের কথা বলে, আমি আবার বলছি, সে যদি তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকও হয় এবং সে যদি ছাত্র ভোটের কথা বলে গণতান্ত্রিক দাবি করে, তাকে যদি শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যেতে হয়, তাহলে সেই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের হয়ে আমরা পথে নামবো। আমি তোমায় অসংখ্য উদাহরণ দিতে পারি। গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীরা এইসব বাছবিচার করে না। বগটুইতে তৃণমূলের হাতে তৃণমূল খুন হলো, প্রথম যে রাজনৈতিক নেতা বগটুইতে গিয়ে ঢুকলেন তার নাম মোহাম্মদ সেলিম, মনে আছে তোমার? যখন তৃণমূলের তপন দত্ত ডোমজুড়ে খুন হয়ে গেলেন তৃণমূলের হাতে, বামপন্থীরা পাশে দাঁড়িয়েছিল। এই যে তৃণমূলের হাতে বিভিন্ন জায়গায় তৃণমূল খুন হচ্ছে, বামপন্থীরা নির্দিষ্টভাবে গণতন্ত্রের পক্ষে বলছে, অত্যাচারিতের পাশে দাঁড়াচ্ছে। তাহলে এক্ষেত্রে ও বাচ্চা ছেলে কি লিখেছে না লিখেছে ওগুলো পরে রাজনৈতিক তর্ক বিতর্ক হবে। বরং যাদবপুর এতটাই ডেমোক্রেটিক যে এত রকমের ওপিনিয়ন থাকা, সকলে সহাবস্থান করে, তারা বিতর্ক করে। ওখানে টিএমসিপি আছে, ওখানে এবিভিপি আছে, তারা ভোট পায় না আলাদা কথা, সেই জন্য তাদের গাত্রদাহ। কিন্তু যেখানে বামপন্থীরা শক্তিশালী এবং যেখানে তর্ক বিতর্কের জায়গা আছে, সেখানে ইভেন টিএমসিপি আছে। যেখানে টিএমসিপি শক্তিশালী, সেখানে এসএফআই সহ কারুর এন্ট্রি নেই। তৃণমূল অগণতান্ত্রিক। আর তৃণমূলের এখন নতুন করে হঠাৎ এই ঘটনায় মনে পড়েছে যে মাওবাদীরা খারাপ। একটা এই বাচ্চা ছেলের পোস্ট দেখে মনে পড়েছে, জ্ঞানেশ্বরী কাণ্ডের সময় ব্রাত্য বসু যখন বেনিফিশিয়ারি তত্ত্ব নিয়ে প্রেসমিট করেছিলেন, তখন মাওবাদীরা ভালো ছিল। ছত্রধর যখন পার্থ চ্যাটার্জি আর মমতা ব্যানার্জির সাথে মিটিং করতো, তখন মাওবাদীরা ভালো ছিল। এই মাওবাদীদের মধ্যে একটা বড় অংশ যখন সিঙ্গুর, নন্দীগ্রাম বা ইত্যাদি সময় এই যাদবপুরেই ভিতরেই বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন আক্রমণ করার চেষ্টা হয়েছিল, তখন মাওবাদীরা ভালো ছিল। আর এখন মনে পড়ছে মাওবাদীরা খারাপ। আমরা আমাদের পজিশন থেকে নড়িনি। আমরা পরিষ্কার বলছি যে অতীতের ঘটনা হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে যারা দাঁড়াচ্ছে, আই স্টিক টু হোয়াট আই সেড ইয়েস্টারডে। ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয়, তার রাজনৈতিক মতাদর্শটা এখানে গৌণ। অভিনব এসএফআই কর্মী, সে এখানে একজন ব্যক্তি নয়, তার রাজনৈতিক মতাদর্শটা গৌণ। রাসেল একজন এসএফআই কর্মী, এরা প্রত্যেকে চোট খেয়েছে। আমি এসএফআই কর্মীদের কথা বলছি, সে একজন ব্যক্তি নয়, তার রাজনৈতিক মতাদর্শ এখানে গৌণ। এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছে, ছাত্র ভোটের পক্ষে দাঁড়াচ্ছে, স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে দাঁড়াচ্ছে, গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করার পক্ষে দাঁড়াচ্ছে, আমরা তার পাশে আছি।
আমাদের স্ট্যান্ডে কোনো গন্ডগোল নেই। আপনি যে পড়ুয়ার কথা এতক্ষণ ধরে বললেন এবং তাকে বাচ্চা ছেলে বলে আপনি কোট আনকোট করলেন, এরা প্রত্যেকেই বাচ্চা ছিল। তো কথায় আছে যে যাদবপুর, এবং আপনারাও বলেন যে তৃণমূলের এবং বিজেপির সংগঠন সেই অর্থে যাদবপুরে পোক্ত নয়, বাম এবং অতিবামের আধিপত্য চলে। তাহলে এই বাচ্চা ছেলেটিকে কে শেখালো যে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে গিয়ে ওইভাবে বিক্ষোভ দেখানো, এবং যে ছবি আমরা দেখতে পেয়েছি যে গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার চেষ্টা, গাড়িতে চাপড় মারা, এইগুলো তাহলে কে শেখাচ্ছে? তুমি ওই ভিডিওটা দেখেছো যেখানে ছেলেটি শিক্ষামন্ত্রী গাড়ির সামনে প্রথমে হিউম্যান চেইন করছে, তারপরে গাড়িটা আস্তে আস্তে আটকানোর চেষ্টা করছে, গাড়ি চালানো শুরু হয়ে গেছে। একজন ছেলে, সে অত বড় গাড়ি ন্যাচারালি শক্তিতে পারছে না, সে আকুতি নিয়ে আটকাতে বলছে। সে পরে স্টেটমেন্ট করেছে যে আমি বারবার বলছিলাম থামান থামান, গাড়িটা থামান, আমাদের কথা আছে, কিন্তু ওপর দিয়ে গাড়িটা চালিয়ে দেওয়া হবে এটা ভাবতে পারিনি। তাহলে এক্ষেত্রে এই ছেলেমেয়েরা, আমি যদি খুব তর্কের খাতিরে তোমার কথা ধরেও নিই, ছাত্র রাজনীতিতে ছাত্রাবস্থার ধর্ম, ছাত্র রাজনীতিতে কখনো কিছু এক্সেস হয়, কখনো কিছু বাড়তি উত্তেজনা তৈরি হয়ে যায়। এটা এসএফআই টিএমসিপি কি নকশাল কি XYZ এর ব্যাপার না, ছাত্র রাজনীতিতে এই ধরনের অনেক সময় উত্তেজনার মুহূর্ত তৈরি হয়ে যায়। শিক্ষামন্ত্রীর কাজ, তিনি অভিভাবক, তিনি যদি নেমে ঘাড়ে মাথায় হাত বুলিয়ে কথা শোনার চেষ্টা করতেন। যে অধ্যাপকরা ছিলেন, অধ্যাপক ওর মধ্যে নেমে পড়েছে, গাড়ি থেকে নেমে প্রতিবাদী ছাত্রীদের চুলের মুঠি ধরে ঘুষি মেরেছে, মেরে আবার গাড়িতে উঠে গেছে, তৃণমূলের অধ্যাপক, এই জিনিস আমরা শুনেছি। তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতেন এই জিনিস হতো না। আর এই যে বলছো ছাত্ররা প্রতিবাদ করেছে কেন, আরে যাদবপুরের ছাত্র যাদবপুরের মধ্যে তার দাবি দাওয়া জানানোর চেষ্টা করেছে। আমার কাছে পাল্টা ছবি আছে, মধ্যমগ্রামের টিএমসিপি নেতা, সে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং যাদবপুর বিশ্ববিদ্যালয়, সে কি করছিল সেখানে? একাধিক এই ধরনের বহিরাগত গুন্ডা টিএমসিপির, যাদেরকে নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী ঢুকেছিলেন, গতকাল বা পরশু শিক্ষামন্ত্রী ঢুকেছিলেন, এবং এই গোলমালটা পাকাতে তিনি এটাকে ইনস্টিগেট করিয়েছেন। শিক্ষামন্ত্রী এর দায় এড়াতে পারেন না। উনি ওখানে খুব ইজিলি নেমে আন্দোলনরত ছাত্রদের, দাবিরত ছাত্রদের কথা শুনতে পারতেন, আশ্বাস দিতে পারতেন। আমি তোমাকে এর সাথে যুক্ত করতে বলবো বিকাশ ভবন অভিযান কিছুদিন আগে এসএফআই এর, শিক্ষা সংক্রান্ত কতগুলো দাবি দাওয়া নিয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন চাই, ছাত্ররা গিয়েছিল বিকাশ ভবনে, শিক্ষামন্ত্রী ছিলেন। আমি কোথায় শুনলাম তিনি একটা অসত্য কথা বলেছেন যে আমি বিকাশ ভবনে টাইম দিয়েছিলাম, টাইম দেননি, পুলিশ লেলিয়ে দিয়েছিলেন, দিয়ে এসএফআই এর ছাত্রদের মারধর করেছিলেন। তার আগে একাধিক এই ধরনের ঘটনা আমি তোমাকে স্মরণ করাবো, সে চাকরি প্রার্থীরা হোক, সে এসএফআই কর্মীরা হোক, সে আনিস খানের পরিবার হোক, সে আরজিকর আন্দোলনে তিলোত্তমার কেউ হোক, জুনিয়র ডাক্তাররা হোক, বারবার পুলিশি রিপ্রেশন নেমে এসছে। এবং বারবার যখনই রাজ্য সরকারের কাছে কোনো একটা দাবিপত্র জানানোর চেষ্টা করা হচ্ছে, তখনই বিভিন্নভাবে তাদেরকে ঘিরে ধরে হয় তৃণমূল, নয় গুন্ডা, নয় পুলিশ, কেউ না কেউ অত্যাচার করার চেষ্টা করছে। যাদবপুরে যা ঘটেছে তার দায় ইকুয়ালি শিক্ষামন্ত্রী এবং তার বহিরাগত গুন্ডাদের। যাদবপুরে যা ঘটছে, আর আপনি বললেন যে ছাত্র আন্দোলন কখনো কখনো উত্তেজনাবশত বেড়ে যেতে পারে বা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদবপুরে যাওয়া তো দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি যখন গেছে তাকে ঘিরে বিক্ষোভ, রাজ্যপাল তাকে ঘিরে বিক্ষোভ, শিক্ষামন্ত্রী তার গাড়ি আটকে এইভাবে বিক্ষোভ, তাহলে যাদবপুরে কোনো ডেজিগনেটেড পার্সনের যাওয়া তো খুব সমস্যার বিষয়। সমস্যাটা হয়েছে কি, আমরা বড্ড বেশি নর্মালাইজ করে ফেলেছি। যাদবপুর নরম মাটি, আঁচড় দেওয়া যায়। যাদবপুরের ছেলেমেয়েরা তারাও এই ফার্স্ট ইয়ারের এই ইন্দ্রানুজের মতোই, তারাও সমাজের নিরিখে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে, তাদেরকে চারটে গালাগাল দিয়ে বেশ একটা আত্মশ্লাঘা বোধ করা যায়। কিন্তু ওম প্রকাশ মিশ্র তিনি অধ্যাপক, তাকে মারধর করতে দেখা গেছে একজন অধ্যাপক। বাবা, ওম প্রকাশ মিশ্রর গল্প শুনিও না। ওম প্রকাশ মিশ্রর অসংখ্য কীর্তি যাদবপুরে আনাচে কানাচে কান পাতলে শুনতে পাবে। আমি নাম করতে চাইছিলাম না, তুমি নাম করে দিলে, তাহলে এখন আমাকে বলতে হবে। এই যে বললাম প্রফেসর গাড়ি থেকে নেমে, পুরুষ প্রফেসর ছাত্রীদের কিলচড় মেরেছেন, ঘুষি মেরেছেন এবং মেরে গাড়িতে উঠে গেছেন, চুলের মুঠি ধরে টেনেছেন, সেই প্রফেসরের নাম ওম প্রকাশ মিশ্র। তাকে কেন চেস করা হবে না? ওটা তার কাজ। সিকিউরিটি ছিল না, অন্যরা কেউ ছিল না, অথরিটি ছিল না, প্রফেসর নেমে এই ধরনের গুন্ডার মতো আচরণ করবেন? ছেড়ে দাও, ওম প্রকাশ মিশ্র ইনসিগনিফিকেন্ট, বেশি কথার মধ্যে গিয়ে লাভ নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে যাদবপুরকে ভিলিফাই করা, এটা আমরা ওই যে বাচ্চা ছেলেটা খুন হয়ে গেল র্যাগিং এর শিকার হয়ে, তার সময়ও দেখেছি। যাদবপুরকে সোসাইটিতে ভিলেন বানানো সহজ, নরম মাটি, ওখানে সব নেশা করে, ওখানে সব নকশালরা থাকে, ওখানে সব অসামাজিক কার্যকলাপ হয়, ওখানে সবাই সারাক্ষণ রাজনীতি করে, কোনো পড়াশোনা করে না,
এদিকে যাদবপুর এনআইআরএফ র্যাঙ্কিংয়ে গোটা দেশের মধ্যে 4th, পশ্চিমবঙ্গের 1 নম্বর ইউনিভার্সিটি। আমি তখন যখন এইসব হয়েছিল, তখন চন্দ্রযানে পাঠানো হয়েছিল, আমি তখন বলতে বাধ্য হয়েছিলাম এবং কোনো এলিটিজমের অ্যাঙ্গেল থেকে কথাটা বলিনি যে এত গালাগালি হচ্ছে। চন্দ্রযানে যাদবপুরের 5টা লোক আছে, কিন্তু যাদবপুরে তৃণমূলের 5টা লোক নেই, এটা তৃণমূলের গাত্রদাহের সমস্যা। কথাটা হচ্ছে যে দিলীপ ঘোষ যখন বলে যাদবপুরের ঠ্যাং ভেঙে দেব, অভিষেক ব্যানার্জি যখন বলে মদ গাঁজা বন্ধ তাই প্রতিবাদের গন্ধ, এই যে বিভিন্ন লাইন দিয়ে তৃণমূলের সব নেতা মন্ত্রীরা, বিজেপির নেতা মন্ত্রীরা যাদবপুরকে বারবার দেশদ্রোহী, টুকরে টুকরে গ্যাং ইত্যাদি ইত্যাদি বলে গালিগালাজ করে চলেছে। এই যাদবপুরে যে গ্রামের ছেলে পড়তে আসে বা যে মেয়েটা পড়তে আসে, সে তার গ্রামে ফিরে গিয়ে সে তার নিরাপত্তা সুনিশ্চিত হবে এই ধরনের কনস্ট্যান্ট ব্র্যাকেটিং করতে থাকলে, কনস্ট্যান্টলি একটা যদি ভিলেনাইজ করতে থাকা হয় একটা ইউনিভার্সিটিকে, তার পড়ুয়ারা তারা যখন তাদের পাড়ায় তাদের এলাকায় ফেরে তারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে? বিজেপি তৃণমূল এই যে যা খুশি তাই বলে যায়। যাদবপুরে পড়াশোনা হয় না? যাদবপুর একাডেমিক্যালি যে এত গ্রান্ট পাচ্ছে এবং এত সুনাম, এটা এমনি এমনি? যাদবপুর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। বিজেপি আরএসএস এর একটা লোকের নাম তুমি ব্রিটিশ বিরোধী সংগ্রামে পাবে না, শূন্য। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল, ঋষি অরবিন্দদের সময় থেকে গোটা 20 শতক জুড়ে ধাপে 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 ডেভেলপ করা। সুতরাং যাদবপুরকে এই সমগ্র ঐতিহ্য যাদবপুর থেকে প্রশ্ন করা হয়, সব থেকে বড় অপরাধ। আমি শুধু যাদবপুরকে আলাদা করছি না, কালকে যদি প্রেসিডেন্সি থেকে করা হয়, ওই জন্য জেএনইউকে একই রকম ভাবে গালিগালাজ করে, ওই জন্য হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিকে যেখানে যেখানে বিজেপি হারে, এবিভিপি হারে, আর আমাদের রাজ্যের ক্ষেত্রে যেখানে যেখানে টিএমসিপি হারে, সেই জায়গাগুলোকে ভিলেনাইজ করা শুরু হয় যে এরা সব খারাপ বলে। তুমিও চলো, যে কেউ আসুক, যাদবপুর সবসময় ওপেন, যে কেউ সারাক্ষণ ঢুকতে পারে, তর্ক বিতর্ক করতে পারে, আলোচনা করতে পারে, চর্চা করতে পারে। এই মুক্ত মনের চাষ যাদবপুরে আছে, যেটা অন্য ক্যাম্পাসে নেই। যাদবপুর শুড বি আ মডেল ফর দ্য রেস্ট অফ দ্য স্টেট। শিক্ষামন্ত্রী তিনি দ্য ওয়ালকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা সংবাদ মাধ্যমে ঘুরছে, সে ছবি মিথ্যে। ইন্দ্রানুজের গায়ের উপর দিয়ে তার গাড়ি যায়নি এবং সেটাকে এডিট করা হয়েছে। শিক্ষামন্ত্রীকে পরে ওনার দলের ওই কি বলে এদের যা ডিজিটাল টিম ইত্যাদি আইটি সেল, তারা বলেছে যে আপনি মুখোশকে প্রথমে বলে দিয়েছেন, ওইটা আপনি অস্বীকার করে যান। নাহলে প্রথমে শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন, সত্যি কথা বলেছিলেন যে আমি এটাকে সাজানো ঘটনা বলবো না, সত্যি আমার গাড়ির চাকার তলায় একজন ছাত্র পড়ে গিয়েছে, সে আহত হয়েছে, তাতে আমার খারাপ লেগেছে, আমি দুঃখিত। মিডিয়ায় শিক্ষামন্ত্রীকে এই কথাটা বলতে শোনা গেছে। তারপরে হয়তো বকা টকা খেয়ে বয়ান চেঞ্জ করেছেন। তো যে শিক্ষামন্ত্রী নিজের বয়ানে স্টিক থাকতে পারেন না, তার কথার বাড়তি উত্তর দেওয়ার আমার খুব প্রয়োজন পড়ে না। সকলে দেখেছে, ভিডিও এভিডেন্স আছে, সবাই জানে, সবাই বুঝতে পারছে ওই বাচ্চা ছেলে স্করপিওর তলায় গিয়ে ওর এখন চোখের আশেপাশে এক গাদা স্টিচ নিয়ে বসে আছে, মাথা ফেটেছে, গোটা গা ব্রুজেস, ট্রমার মধ্যে আছে, হাসপাতালে ভর্তি হয়ে আছে। তার মধ্যে তৃণমূলের কোন মুখপাত্র সেই এক্সরে রিপোর্ট নিয়ে একলট মিথ্যা কথা বলে দিল, আরেক মুখপাত্র ভিডিও ফুটেজটাকে ট্যাম্পার করে দেবাংশু ভট্টাচার্যকে বলছে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। কে কে করেছে, কি করেছে বোঝো, খোঁজ নাও। কিন্তু পরপর এই ধরনের ট্যাম্পারিং এবং বারবার চেষ্টা যে আসল অপরাধ থেকে নজর ঘোরানো, আমরা আরজি করে দেখেছি প্রমাণ লোপাটের চেষ্টা, এক্ষেত্রে প্রমাণ লোপাটটা করা যায়নি, কিন্তু ভিডিও ফুটেজটাকে ট্যাম্পার করে প্রমাণকে বিকৃত করা যায় কিনা সেইটার চেষ্টা হয়েছে, সবাই বুঝতে পারছে এটা। ওম প্রকাশ মিশ্রও একই কথা বলছেন যে আমার গাড়ির নিচে কেউ পড়েনি, আমি একজন সংবাদ মাধ্যমের গাড়িতে ছিলাম। এবং যে ছেলের কথা যে পড়ুয়ার কথা বলা হচ্ছে অভিনব, সেই অভিনব আবার তৃণমূল নেতার ছেলে। তার বাবা বলছেন যে ছেলের সঙ্গে সম্পর্ক নেই। আচ্ছা, আমি বলছি যে এইটা যদি এখন আলোচনার বিষয়বস্তু হয় যে বাবা কোন পার্টি ছেলে কোন পার্টি, তাহলে আমাকে সব বাদ দিয়ে আমি খালি একটাই কথা বলবো, বিষ্ণু বসু কোন রাজনীতিতে বিশ্বাসী ছিলেন আর তার সন্তান ব্রাত্য বসু কোন রাজনীতিতে বিশ্বাসী, এটা খোঁজ নিয়ে নাও। সুতরাং ওটার উপরে দাঁড়িয়ে তো সবটা হয় না। আমি এইটুকু তোমাকে বলতে পারি যে এই পরিবেশের মধ্যে আমি বুঝতে পারছি অভিনবর বাবা তিনি ওখানকার তৃণমূলের সক্রিয় কর্মী, নেতাগোছের, তার উপরও নিশ্চয় তার পার্টির চাপ আছে, তারা হুমকি ধমকি দিচ্ছে, আর তৃণমূল এইসব বিষয় নির্দয়, তারা গণতান্ত্রিক নয় একেবারেই। সুতরাং ভদ্রলোক ওইসব মিডিয়া স্টেটমেন্ট করছেন, হয়তো খানিকটা মনের যন্ত্রণা নিয়ে করতে বাধ্য হচ্ছেন সন্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট। অভিনব দেখলাম খুবই ম্যাচিউরডলি এটা বলেছে যে বাবা এই সময়গুলো না বলতে পারলেই ভালো হতো, কিন্তু যাই হোক বাবা ওনার কথা বলেছেন। ছেলে বামপন্থার পক্ষে দাঁড়িয়েছে, এরকম অসংখ্য উদাহরণ গোটা পশ্চিমবাংলা জুড়ে। তার ইতিহাসে, এখনকার এসএফআই এর ইতিহাসে তৃণমূল পরিবার থেকে আসে এবং এসে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়। আমরা এরকম ভুরি পাই।
আমরা অভিনবকে নিয়ে গর্বিত। আর আমি আবার বলছি, ওম প্রকাশ মিশ্রের কথা যত কম ধরবে তত ভালো। দ্য লেস সেড দ্য বেটার ইট ইজ। উনি বলেছেন, উনি দাবি করেছেন, করতে হবে। আমি তো ভুলে গেছিলাম যে উনি এখন কোন পার্টিতে আছেন। এই ঘটনায় আবার ওনাকে অনেকদিন পরে দেখে মনে পড়লো যে ও হ্যাঁ, উনি তৃণমূলে গেছিলেন। ফাইন, খুব ভালো, উনি বলেছেন। ওম প্রকাশ মিশ্রের কথার সব জবাব দেওয়া প্রয়োজন মনে করি না। যে পড়ুয়া আহত হয়েছে ইন্দ্রানুজ, তার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। স্বাভাবিক। এই পুলিশ আর্জি করে প্রমাণ লোপাট করিয়েছিল, গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর করিয়েছিল। এই পুলিশ তিলোত্তমা আত্মহত্যা করেছে বলে চালাতে গেছিল। এই পুলিশ সন্দীপ ঘোষ সবাইকে, পুলিশ কেন, সিবিআই অবধি সন্দীপ ঘোষদের সব ছাড় দিয়ে দেওয়ার বন্দোবস্ত করলো। তাহলে এরা যখনই বিপদে পড়ে আর যখন বামপন্থীদের হাতে প্যাচে পড়ে, তখন তৃণমূল বিজেপি বোঝাপড়া হয়ে যায়, এবং তখন পুলিশ প্রশাসন, আরো বড় বড় তদন্তকারী সংস্থা, এরা সব গুটি গুটি পায় তৃণমূলের পাশে দাঁড়ায়। আর পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে মিষ্টি বিলি করেছে, মনে আছে তো নিশ্চয় সেই সব দৃশ্য। মা বলে ডেকে ফেলেছে, তারপরে সবুজ আবির মেখে কোলাগুলি করে ফেলেছে তৃণমূল নেতার সাথে ভোটের রেজাল্ট বেরোনোর দিন। তা সেই পুলিশ ইন্দ্রানুজের বিরুদ্ধে এফআইআর রুজু করবে না তো কি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে করবে? পুলিশের ভূমিকা পালন করেছে, কিন্তু মানুষের কাছে এটা স্পষ্ট। প্রথম দিন থেকে এটা চালানোর চেষ্টা হচ্ছিল যে শিক্ষামন্ত্রী আহত হয়েছেন। অবশ্যই আমি শিক্ষামন্ত্রীর আরোগ্য কামনা করি। তার ন্যূনতম অসুস্থতা হলে, ব্রাত্যবাবুরও বয়স হয়েছে খানিকটা, আমি তার আরোগ্য কামনা করি। বা আরো যারা প্রদীপ্তদা বা আরো যারা এইসব স্কাফলের মাঝখানে পড়ে আহত হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই পরিস্থিতিই হতো না যদি না বহিরাগত গুন্ডারা এসে ওই গন্ডগোল না করত। যদি শিক্ষামন্ত্রী এসে দাবি দাওয়া সবটা শুনে নিতেন ডেমোক্রেটিক্যালি, এই পরিবেশই হতো না। তাহলে এর মধ্যে দাঁড়িয়ে যারা আহত হয়েছেন তার বা যাদের প্রেশার বেড়ে গেছে তাদের আরোগ্য কামনা করছি ঠিকই, সাথে ফুটনোট এটা কেটে রাখি যে দেখুন, প্রেশার মাপতে মাপতে ফোনে কথা বলবেন না, ওটাকে লোকে নাটক বলে। কিন্তু আমার কাছে অনেক বেশি দামি যে বাচ্চা ছেলেটার চোখ চলে যাচ্ছিল, সেইটা, সে ভবিষ্যৎ। যে বাচ্চা ছেলেটার পা চলে গেল, হুইল চেয়ারে এখন মিছিলে নিয়ে আসতে হচ্ছে তাকে, সে ভবিষ্যৎ। তার শরীরের চোট আঘাত, তার মনের চোট আঘাত, ট্রমা, এগুলোর পাশে আমাদের দাঁড়াতেই হবে। আমরা দাঁড়াচ্ছি, ঠিক কাজ করছি। অসংখ্য ধন্যবাদ সৃজন ভট্টাচার্যকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দা। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।